স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। লোকটার কথায় আপনা আপনি অধৈর্যগল ফাঁকা হয়ে গেল নিঝুমের। মুখাবয়ব রক্তিম হয়ে উঠল অজানা শিহরণে। চোখের মাঝে আকাশ সম উচ্ছ্বাস ধরে রেখে একা একাই বিড়বিড়ালো মেয়েটা। বাট আই লাভ ভিলেন। পর মুহূর্তেই কি ভেবে যেন হুট করে উচ্ছ্বাসের ঝড়ে ভাটি পড়ল। লোকটার যাওয়ার পানে চেয়ে চকিতে দাঁতে রাঙায় জিভ কেটে চনমনিয়ে উঠল নিঝুম। আফসোসের স্বরে বলল, ইস, ওনাকে ফলো করার কারণটা তো বলাই হলো না। কি নাকি ভেবে নিল কে জানে। দৃষ্টি সীমানায় তখনও ভেসেছিল লোকটার আবছা অবয়ব। সেটাই কাজে লাগালো নিঝুম। চট করে ব্যাগ থেকে স্টিকি নোট আর কলম বের করে টুকে নিল লোকটার আনকমন ক্যানভাস জ্যাকেটের লোগোটি, রেট্রো ট্র্যাকার। নিরিবিলি আঙিনায় তিতির পাখির সুমিষ্ট কলরব। উঠোন জুড়ে খেলা করছে পরন্ত বিকেলে মূর্ছে ধরা রোদ। সর্ষে ফুলের হলুদিয়া পরশে নব্যবধূর ন্যায় সেজে উঠেছে বাড়ির একধার। চারিদিকে পৌষালী মাতনের সুমধুর সমারোহ। উত্তরের কনকনে বৈরী বাতাসে শৈত্যপ্রবাহের তীব্র পূর্বাভাস। সমগ্র লন জুড়ে পরিচ্ছন্নতার শেষ নেই। অশরীরীর অশুভ আত্মাকে যেন ঝেঁটিয়ে বিদায় করছেন স্বয়ং গৃহকর্ত্রী। দুপুরের ভাত ঘুমে বিভোর সারা মহল্লা। ঝিম ধরা এই নিগুড় নিস্তব্ধতার রেশ কাটিয়ে অকস্মাৎ ধরিত্রে কাঁপানো আর্তনাদে জেগে উঠল পুরো বাড়ি। পুরনো কংক্রিটের দেওয়াল জুড়ে প্রতিধ্বনিত হলো সেই হৃদয় বিদারক তীব্র হাহাকার। আসবাবের ঝনঝন আওয়াজে মুহূর্তেই প্রকম্পিত যেন সমগ্র বাড়ির প্রতিটি কোণ। ছাদের পাঁচিলে ঝিমুতে থাকা বেনামি পাখির দল একযোগে ডানা ঝাপটে চোখের পলকে উড়ে গিয়ে ঠায় জমালো অন্যত্র। উষা মাত্রই ফিরেছে স্কুল থেকে। বেবি পিঙ্ক কালারের হ্যালো কিটির ব্যাগটা এখনো ঝুলে আছে তার কাঁধেই। পরিশ্রান্ত শরীরটাকে টেনে টুনে দুরূহ কদমে ঘরের দুয়ারে একবার রেখেছে কি রাখেনি, তন্মধ্যে ভেতর থেকে ভেসে এলো মেয়েলি ক্রন্দনের ব্যগ্র আওয়াজ। কান খাড়া করল উষা। সুপরিচিত কণ্ঠস্বরের ক্ষীণ আর্তনাদ কর্ণগোচর হতেই প্রবল সংখ্যায় আটকে উঠল তার দুর্বল চিত্ত। এক মুহূর্তও দাঁড়ালো না মেয়েটা। পায়ের জুতো কাঁধের ব্যাগ ইতি উতি ছুঁড়ে ফেলে দিয়ে ছুটল ঘরের দিকে। আস্তে ধীরে নয়, বাতাসের বেগে গিয়ে থমকালো বসার ঘরে। ঘরের মাঝে ওলট পালট সব যেন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ চারিপাশ, যার সূত্রপাত হয়েছে কিয়ৎক্ষণ আগেই। কেন্দ্রস্থল ওর বোন ঈশানী। হ্যাঁ, ঈশানী ফিরে এসেছে। প্রায় ৩-৪ মাস পর দেখা মিলেছে, আর এই মুহূর্তে তার মায়ের রণচণ্ডীর মুখোমুখি সে। ১-২ করে পরপর ৪খানা চপেটাঘাত একাধারে হামলে পড়েছে তার মাখন নরম গালে। মারের আঘাতে তুলোর মতো গাল দুটো ছিঁড়ে আসার উপক্রম। গালের যন্ত্রণা ছাপিয়ে আঘাত প্রাপ্ত হচ্ছে মস্তিষ্ক। চোখের সামনে ভন ভন করে ঘুরছে পুরো দুনিয়া। মেয়ের এহেন নাস্তানাবুদ অবস্থা দেখেও রাগে ভাটি পড়ল না রোকেয়া প্রাচীর। এতগুলো দিনের জমানো ক্রোধের বশবর্তী হয়ে ফের হামলে পড়লেন মেয়ের উপর। এক হাতে রুটির তৈরি বেলুন নিয়ে অন্য হাতে আঁকড়ে ধরলেন ঈশানীর রেশমের মতো ঝুরঝুরে চুলের একাংশ। কথা বলার কোনো ফুরসত না দিয়েই জোর হস্তে বসিয়ে দিলেন কয়েক ঘা। কাঠের আঘাতে প্রচণ্ড যাতনায় টন টন করে উঠল ঈশানীর সমগ্র শরীর। কোনো মতে ক্ষীণ শ্বাস টেনে কাকুতি করে উঠল মেয়েটা। ছেড়ে দাও মা, লাগছে। ঈশানীর মুখ ফুটে মা ডাক বের হতেই আগুনের মাঝে ঘি পড়ল যেন। ক্ষিপ্রতায় চির বেরিয়ে উঠলেন রোকেয়া। মুহূর্তেই মেয়েটার অন্য গালে সপাটে চড় লাগিয়ে ক্ষুব্ধ ধার শিওরে পৌঁছে ক্রুদ্ধস্বরে বলে উঠলেন, কে তোর মা মুখপুরি? এই মুখ নিয়ে আবার ফিরেছিস কোন সাহসে? মরে যেতে পারিস না? নাকি আমাদের মুখে চুনকালি লাগিয়ে যার সাথে ভেঙেছিলি তার আর প্রয়োজন নেই? নিশ্চয়ই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মায়ের বলা নোংরা কথা কর্ণগহ্বর ছুঁতে পারল না ঈশানীর। শেষ চটটা এতটাই জোরালো ছিল যে তাল হারিয়ে ছিটকে পড়েছে সোফার এক কোণে মেঝেতে।
সোফার হাতলে লেগে ইতিমধ্যে রক্তপাত শুরু হয়েছে তার কপালের এক প্রান্তে। রোকেয়ার ধ্যান নেই তাতে। সে পুনরায় হাতের কাছে গরম পানির কেতলিটা ওর দিকে ছুটতে উদ্যত হলেন। রাগে চিরবির করে বললেন, নোংরা মেয়ে ছেলে, এতদিন ধরে কোন নগরের ভাত খাইয়েছে তোকে? কে দিয়েছে এত দামি জামা কাপড়? নষ্টমি করে ফিরে আসতে একটুও লজ্জা হলো না? তোকে দেখে ঘেন্না হচ্ছে আমার। এই মেয়ে পেটে ধরেছিলাম, ছি! তোর তো লজ্জায় মরে যাওয়া উচিত। এখনো বসে আছিস কোন মুখে? কপাল থেকে চুইয়ে পড়া রক্তে হাত চাপল ঈশানী। চোখ মুখ খিচিয়ে ব্যথা সংবরণ করে তার মায়ের কথার তাৎক্ষণিক প্রতিবাদ করে বলল, আমি কোনো নোংরা কাজ করিনি, মুখ লুকোনোর মতো কোনো অসভ্যতায় জড়াইনি। লজ্জা কেন পাবো তাহলে আমি? মেয়ের জুৎসই প্রত্যুত্তরে শরীরে আগুন ধরে উঠল রোকেয়ার। প্রচণ্ড রাগে থরথর করে কম্পিত হলো তার আটপৌরে মেজাজি শরীর। ঈশানীর বাক্য শেষ হতেই ফের ছুটতে নিলেন হাতে থাকা কেতলিটা। কেতলির মধ্যে গরম পানি বিদ্যমান, সেই ভেবে জোর কদমে বোনের নিকট ছুটে এলো উষা। দু হাতে আগলালো তাকে। তবে কেতলি হাতছাড়া হওয়ার আগেই পেছন থেকে রুক্ষ আওয়াজ ভেসে এলো এক পরিচিত বৃদ্ধার। থামছুনো এত মায়া ফুয়ার গত আর কিলাই তুলোর। ঈশানীর নানি দেবরা বৃদ্ধা মানুষ। খানিক আগেই দুপুরের খানা শেষে গা এলিয়েছিলেন বিছানায়। এরই মাঝে শুরু হয়েছে বসার ঘরের প্রলয়ঙ্কারী তাণ্ডব। ফলস্বরূপ মেয়ের চিৎকার চেঁচামেচিতে হতচকিত হয়ে একদণ্ড শুয়ে থাকার ফুরসাত পেলেন না বৃদ্ধা। লাঠি ভর করে তাড়াহুড়ো কদমে নেমে আসে নিচ তলায়। অতঃপর এতগুলো দিন বাদে বড় নাতনিকে দেখে আরেক দফা স্তম্ভিত হয়ে পড়েন তিনি। তারা তো ধরেই নিয়েছিলেন এই মেয়ে আর ফিরবে না। পুলিশ কেস, কোর্টে দৌড়ানো, অত শত ঝামেলা করার লোকবল কিংবা আর্থিক সচ্ছলতা কোনোটাই তাদের নেই। অগত্যা থানায় একছত্র সাধারণ ডায়েরি করে চুপচাপ হাত গুটিয়ে নিয়েছিলেন সকলে। লোকমুখে কানা ঘুষায় শুনেছিলেন যে ছেলের সঙ্গে পালিয়েছে, তার সঙ্গে নাকি বিদেশ পাড়ি জমিয়েছে তার নাতনি। সেই ভেবে আরও এক দস্তুর স্বস্তিতে হাঁফ ছেড়েছিল পরিবারের সকলে। কিন্তু এতগুলো দিন বাদে এভাবে ফিরে আসায় আশঙ্কা টানা পূরণে কলিজা শুকিয়ে কাঠ হলো বৃদ্ধার। কিয়ৎক্ষণ সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থেকে সমস্তটা পর্যবেক্ষণ করে মেঘে থামানোর প্রয়াসে হাঁক ছাড়লেন তিনি। মায়ের অযাচিত আওয়াজে থমকালেন রোকেয়া। ঘাড় ফিরিয়ে পেছনে দৃষ্টিপাত করতেই দেখলেন লাঠিতে ভর করে তার মা দাঁড়িয়ে। দেবরা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে চোখাচোখি করলেন একবার। পর মুহূর্তেই সোজা পায়ে এগিয়ে গেলেন নাতনির অভিমুখে। হাত বাড়িয়ে টেনে তুললেন ঈশানীকে। বয়সের ভারে কুঁচকে যাওয়া আলতো হাতে ওর রক্ত জমাট মুখে আদরে পরশ বুলিয়ে শান্ত স্বরে বললেন, ও বুক আর নাতের মুখ ইবাইল্লা হুয়াই কাগিয়ে। নানির আদরে কথায় আশ্বস্ত হতে পারল না ঈশানী, কারণ সর্বোপরি মায়ের কানে কূটনৈতিক পরামর্শগুলো যে নানিই দিয়ে থাকে। এতগুলো বছরে তা আর অজানা নয় ঈশ্বর। সহসা আবেগ সংবরণ করে নাক টেনে চুপ হয়ে রইল মেয়েটা। বুকের মাঝে অভিমানের তোলপাড়, অথচ কাছে বসে এ দুটো খাবার মুখে তুলে দিয়ে এতগুলো দিনের চড়াই উতরাইয়ের কাহিনী শোনার জন্য বসে নেই কেউ। ওসব কলুষিত অধ্যায়কে এই জীবনে সামনে আনার জন্য যেই মনের জোরটুকু প্রয়োজন, সেটা এই মুহূর্তে অবশিষ্ট নেই ঈশ্বর মাঝে। আর না আছে সকলের সম্মুখে নিজেকে জাহির করার ন্যূনতম ইচ্ছে। অতএব চুপ থেকে পরিস্থিতি সামাল দেওয়াটা বুদ্ধিমানের কাজ। এইলা গড়ি এনে হনে মারে। ঈশানীর ভাবনার ছেদ ঘটে নানির উদ্বিগ্নতায়। এবার নিশ্চুপ মেয়েটা। কোমল চিবুকে সন্তর্পণে হাত বুলিয়ে নানি ফের শুধায়, তুই এলা কিল্লাই নাতি জাম্মে হডে। নানির কথায় ছলকে উঠল ঈশানী। আশ্চর্য কণ্ঠে শুধালো, নাচ জামাই মানে কি বলছো এসব নানি? ঈশানীর কথায় তেলে বেগুনে জ্বলে ওঠেন রোকেয়া। দাঁতের মাঝে দাঁত পিষে ঝাঁঝালো গলায় বলেন, ঢং পেয়েছে ঢং।
কোথায় না কোথা থেকে বেলের লাপনা করে এতদিন বাদে ফিরে রসিকতা জড়েছে আমাদের সাথে। মহল্লার সবাই জানে তুই জিশানের সঙ্গে পালিয়েছিলিস, আর এখন নাটক করা হচ্ছে। দেবরা শাসালেন মেয়েকে, জোর গলায় থামিয়ে দিয়ে ফের হাসি মুখে নাতনিকে শুধালেন। আরে বিয়ে হয়নি? মা আর নানির অযাচিত প্রসঙ্গে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ঈশানী নিজের নামে তৈরি হওয়া কুৎসায় মাথা ঝালাপালা হয়ে যাচ্ছে ওর। কিসের স্বস্তি, কিসের কি? এ যেন অসহায়ত্বের নদী ছাড়িয়ে মহা সমুদ্রে পতন। তবে ঘাবড়ালো না মেয়েটা। অহেতুক কথা বিনা বাক্যে উপেক্ষা করে কপাল সংকোচন করে নিল ব্যতিগ্রস্ততায়। কোনো প্রকার দ্বিধাবোধ ছাড়াই মায়ের কথার পাছে ব্যগ্রস্বরে বলে উঠল, জিসান ঠিক আছে, ওর কিছু হয়নি তো? ভালো আছে ও? ঈশানীকে শঙ্কিত দেখাচ্ছে, দৃষ্টি জুড়ে ভর করেছে অহেতুক কাতরতা। মেয়েটার উদ্বিগ্নতায় কপাল কুঁচকে ফেলল রোকেয়া প্রাচী। মাকে উদ্দেশ্য করে বিরক্তিকর স্বরে বলল, দেখলে মা, দেখলে, যার সাথে পালিয়েছে তার নাকি খবরই জানে না। এত নাটক কোথা থেকে শিখেছিস? আমি তো শিখাইনি। তখন থেকে পালিয়েছি অপবাদ কেন দিচ্ছ? আমি কারোর সঙ্গে পালাইনি। মেজাজ সংবরণ করতে না পেরে তৎক্ষণাৎ তেতে উঠল ঈশানী। দিশেহারা মস্তিষ্কের পাহাড় সমান ভার বইতে না পেরে ক্লান্ত পথিকের ন্যায় তপ্ত শ্বাস ছেড়ে আহত গলায় বলল, আমি ভালো ছিলাম না মা, বিশ্বাস করো আমি মোটেও ভালো ছিলাম না। ভয়ঙ্করভাবে ফেসে গিয়েছিলাম একটা জায়গায়, যেখান থেকে কোনো দিনও বেঁচে ফিরবো কিনা, তোমাদের আদৌ দেখতে পাবো কিনা সেটাও আমার জানা ছিল না। ঈশানীর এত এত আহাজারির পাছে চড়াত করে উঠলেন রোকেয়া। আচানক ঝাড়ি মেরে বললেন, আবারও নাটক শুরু করেছিস? আবারও? চোখের সামনে দেখতে পাচ্ছি দামি দামি সব জামা কাপড় পরে আছিস, অথচ মুখে বলি আওড়াচ্ছিস তুই ফেসে গিয়েছিলি। বলি, নিজের মাকে তোর এতই বোকা মনে হয়? দিনের পর দিন কি খেয়েছি না খেয়েছি কোনো খোঁজ রাখিসনি। তোর ছোট বোনটা সবই স্কুলে পড়ে, বাড়ির বৃদ্ধা নানি, এত কিছু জানা সত্ত্বেও তুই চাকরি ছেলে পালালি কোন মুখে? আর এখন ফিরে এসে নাটক জুড়ে দিয়েছিস। পালিয়ে গিয়ে তুই নাকি মোটেও ভালো ছিলি না। যদি ভালোই না থাকিস তাহলে এই দামি দামি পোশাকের উৎস কি? কোথা থেকে জুটিয়েছিস এসব? রোকেয়া প্রাচীর অভিযোগের তোপে নিজের দিকে দৃষ্টিপাত করল ঈশানী। অশ্রুসিক্ত নয়নজোড়া নীরবে বোলালো বিধ্বস্ত শরীরে। পরনে গুচি ব্র্যান্ডের ক্রিমি ওভারকোট, পায়ে শ্যানেলের তৈরি ব্ল্যাক ব্যালেরিনা, এমনকি গলার স্কার্ফটাও লুইস ভুইটনের লোগো দিয়ে ভরপুর। এগুলো নিঃসন্দেহে কোটি টাকার পোশাক, কিন্তু ঈশানী তো জানে এগুলো সব কালো টাকায় কেনা, যার মূল্য ঈশানীর নিকট 1 পয়সাও না। যার টাকা দিয়ে কেনা সেই মানুষটার মতোই এই পোশাকগুলোকে আমূল ঘৃণা করে ঈশানী। নেহাত লজ্জা নিবারণে সম্ভ্রমণের প্রয়োজন, তাই পড়েছিল এতদিন, কিন্তু এখন তো আর এসবের প্রয়োজন নেই। জামা কাপড়গুলোর উৎস ভাবতে গিয়েই অস্বস্তিতে হাঁসফাঁস করে ওঠে মেয়েটার পক্ষপিঞ্জর। এই দামি পোশাকগুলো ওকে মোটেই শান্তি দিচ্ছে না, ক্রমাগত স্মৃতির পাতায় জাগ্রত করে তুলছে পেন্ট হাউসের সেই ভয়াবহ নিশীথে ডুবে থাকা মরিচিকার সম্রাট নিশাচর এরিস ইউভানের ধারালো মুখাবয়ব। পাষণ্ড হৃদয় থেকে উগরে আসা প্রতিটি কলুষিত বাক্য, মিসাইল হামলার সেই বিভৎস দৃশ্যপট, কীট পতঙ্গের মতো বর্বর হত্যাকাণ্ড, মেয়ে জাতিকে পুণ্যের মতো বেচা কেনা, মতের অমিল হলেই শুট করে দেওয়া। পরিশেষে এরিস ইউভানের সেই বেসমেন্টের নৃশংসতা। প্রতিবার যে মানুষটা ভোগ্য পণ্যের মতোই একাধিক পুরুষের নিকট ছুড়ে দিতে দ্বিধাবোধ করেনি একবারও, হয়তো নিজেই আবার প্রতিহত করেছিল সেসব। কিন্তু এতে ঈশানীর সম্মানহানি কি হয়নি? মোটেই হয়েছিল তো বটে। চাকচিক্য পোশাকের অন্তরায় ওই বিভৎস কলুষিত সময়গুলোর কথা ভাবতে গিয়ে কলিজা কেঁপে ওঠে ঈশানীর। অজান্তেই ভয়ের তোরে শিউরে ওঠে মেয়েটা। মস্তিষ্কের খেই হারিয়ে এক নিমেষে শরীর থেকে ছুঁড়ে ফেলে দেয় রেশমের মতো ফিনফিনে কোমল স্কার্ফটা। অতঃপর ওভারকোটটা টেনে খুলে তরতরিয়ে উঠে যায় দোতলায়। গন্তব্য
নিজের কক্ষ। এগুলো না ছাড়তে পারলে শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ঈশানীর যাওয়ার পানে হতবিহ্বল নয়নে তাকিয়ে আছে সকলে। ঈশানীকে এভাবে বিনা বাক্যে ঘরে চলে যেতে দেখে কটমটিয়ে ওঠেন রোকেয়া। মেয়েকে আটকানোর পায়তারা করে তিনি সিঁড়ি ডিঙিয়ে উদ্যত হয়ে বলেন, কথার জবাব না দিয়ে কোথায় যাচ্ছিস তুই? এটা কোনো আশ্রম নয় যে যেখান থেকে খুশি নোংরামি করে ফিরে এসে বিনা কৈফিতে ঘরে ঢুকতে পারবি। এটা ভদ্রলোকের বাড়ি, পাড়া মহল্লায় চলতে হয় আমাদের। এক পা সিঁড়িতে দিয়েও বাধাহীন সম্মুখে এগোতে পারলেন না রোকেয়া। আগেই চোখের ইশারায় মেয়েকে ধরাশায়ী করলেন দেবরা। কুচকে যাওয়া নিটল চোখে অকস্মাৎ আগুন ধরিয়ে খেকিয়ে উঠলেন তিনি। বললেন, নিজের হতি গরিবার লাই এইলা উডি ফরি লাইট গো স্কিল লাই নোর ভুলিস ঘরিবা মায়া ফুয়া ইতির। রোকেয়ার তার মায়ের কথা শেষ না হতেই থমকে গেলেন রোকেয়া। তপ্ত শ্বাস ছেড়ে বললেন, এবার আর ছাড়াছাড়ি নেই কোনো, ওকে যোগ্য পাত্রস্থ করেই তবেই দম নেব আমি। জেলা মনত হ এলাগর সাজামা হেওতা ইগেন বহুত দামি ফাল্লার। কথাগুলো বলার সময় উচ্ছ্বাসে চিকচিক করে ওঠে বৃদ্ধার শীর্ণকায় মুখাবয়ব। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হলো না সেই খুশির ঝিলিক। নানির উচ্ছ্বাসের পারদে এক বালতি জল ঢেলে দিয়ে মেঝেতে অযত্নে পড়ে থাকা পোশাকগুলো এক নিমেষে কুড়িয়ে নেয় উষা। সেগুলো বাহুবদ্ধ করে নিজের ঘরে গিয়ে নানিকে ভেঙচি কেটে বলে, বুড়ির শখ কত। বিগড়ে যাওয়া নাতনির পানে চেয়ে দাঁত খিচিয়ে ওঠেন নানি। বিরক্তিকর স্বরে বিড়বিড়ান, জার্গো মাইয়া ফুয়া হতুন। জামা কাপড় ছেড়ে কপালে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে মাত্রই জানালা ঘেঁষে বসেছে ঈশানী। বহুদিন বাদে নিজের কাছে ভালো লাগছে। বুকের মাঝে নীরব আঁচে পুড়তে থাকা অসহনীয় দাবানলের হয়তো ইতি ঘটবে কোনো একদিন। বিভীষিকার সমাপ্তি ঘটিয়ে মুক্তি পাবে স্মৃতির পাতা। সেদিন হয়তো সত্যিকারের পরিসমাপ্তি ঘটবে এই নৃশংসতার। কিন্তু খারাপ সময়, খারাপ স্মৃতি, এগুলো কি এত সহজে ভোলা যায়? মানব জাতি বরাবরই আবেগ দ্বারা পরিচালিত। ভালো সময় দীর্ঘক্ষণের হলেও মানুষ তা মনে রাখে না খুব একটা, অথচ ক্ষণিকের সামান্যতম খারাপ স্মৃতিটাকেও আঁকড়ে ধরে থাকে সারা জীবন। তবুও ঈশানী অপেক্ষারত। পেছনের কলুষিত স্মৃতিকে ছুঁড়ে ফেলে একটা স্বাভাবিক জীবন ফিরে পাবার প্রয়াসে দিবা রাত্রি অপেক্ষার প্রহর গুনছে অন্তর্মুখী মেয়েটা। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? নীরবে অতিবাহিত হলো কিয়ৎক্ষণ। আশেপাশে প্রগাঢ় নিস্তব্ধতা, সন্ধ্যার বুক চিরে বিষণ্ণ আধারের হাতছানি। যেন কেউ কোথাও নেই, শুধু ইস্যু আর তার অন্তহীন ভাবনারা তমসায় হাবডুবু খাচ্ছে নির্নিমেষ। পর মুহূর্তে কি ভেবে যেন বাস্তবতায় ফিরে এলো মেয়েটা। হাত বাড়িয়ে টেবিলের ড্রয়ার থেকে পুরনো মোবাইল ফোন আর একটা সিম তুলে নিল নিঃশব্দে। অতঃপর 8 পৌড়ে মোবাইলখানায় সিম প্রতিস্থাপন করে ডায়াল করলো একটা বেনামি নম্বরে। একবার দুবার করে কয়েকবার রিং হতেই অপর পাশ থেকে ফোন রিসিভের আওয়াজ ভেসে এলো। মৃদু আওয়াজটুকু কর্ণগোচর হতেই এপাশ থেকে দ্বিধাগ্রস্ত স্বরে ডেকে উঠল ঈশানী। হ্যালো জিসান। টিকটিক করে ঘড়ির কাঁটা জানা দিয়ে যাচ্ছে রাতের অন্তিম প্রহরের নীরব আগমন। বাইরে তুষারপাতির এক ছত্র বিচরণ। বরফের আস্তরণে ডুবে আছে প্রকৃতি। কেমন যেন ঠান্ডায় জমে মৃত লাগছে সব। এই নির্জীবতা, এই বিষণ্ণ নীরবতা বড্ড বিরক্ত লাগে ঋষের। মস্তিষ্ক ছাপিয়ে সেই বিরক্তিটুকু আনমনে উদ্ভাসিত হয় ঋষের সমগ্র মুখমণ্ডলে। তুষার আচ্ছাদিত মস্কো শহরের মতোই একটুকরো বরফ খণ্ডে রূপান্তরিত হয়ে আছে ঋষের বিধ্বস্ত নিগূঢ়চিত্ত। হৃদয়হীন লোকটার অনুভূতি প্রকাশের ভাষা জানা ছিল না অভিমানিনীর অভিব্যক্তি বুঝে ওঠার অভিনব কৌশল।
তাই তো সব সময়ের মতোই পরিশেষে ওর প্রাপ্তির খাতা শূন্য। অনুভূতি দিয়ে প্রাপ্তি বিচার করার মূর্খতার লক্ষণ। এরিস সেটা ফলাতে চায় না কখনোই। এরিসের কাছে জীবন মানে ভ্যালিউ অফ পাওয়ার। কলুষিত হওয়ার কোনো পরিসীমা নেই। এরিস সাইকোপ্যাথ না, তবুও এরিসের ক্রাইমগুলো অত্যন্ত সুনিপুণ আর দূরদর্শী। অবশ্য সবটাই ব্র্যাডফার কামাল। ব্র্যাডফাই ওকে জানোয়ার বানিয়েছিল, কিন্তু ঠিক কিরূপ জানোয়ার সে কথা এখনো পুরো আন্ডারওয়ার্ল্ডের অন্তরায়। এখন ঈশানীর ব্যাপারে ভাবতে গেলে গতি হারায় হৃদযন্ত্র। সেই বেপরোয়া বেগতিক হৃদয়ে লাগাম টানায় অপারক স্বয়ং মাফিয়া বস। যে কোনো পন্থায় মেয়েটার সান্নিধ্য পেতে মন চায়। 1000 কিলোমিটারের দূরত্বে থেকেও সেই নীল চোখের অন্তরালে ডুব দিতে যায় মস্তিষ্ক। হোক সে যতই খারাপ আর অশুভ পন্থা, তবে কি এটাই সাইকোনিউরোসিস? অ্যাম আই সিক? আমি কি ওর জন্য ধীরে ধীরে ডেসপারেট হয়ে যাচ্ছি? বর্ষিত তুষারপাতের বিপরীতে কাঁচের দেওয়ালের অভিমুখে দাঁড়িয়ে আনমনে বিড়বিড়ালো মাফিয়া বস। বিধি বাম মস্তিষ্ক উত্তর খোঁজার আগেই ভাবনার সুতো ছিঁড়ে যায়। পেছন থেকে নিম্ন স্বরে ডেকে ওঠে আগন্তুক। ডিভিয়েন্ট মাই লর্ড। এরিস পেছনে ঘুরতে না ঘুরতেই নতজানু হয়ে সম্মান জানালো গার্ড। চোখের পাতায় কিঞ্চিত পলক ছেড়ে সম্মান গ্রহণ করে পরবর্তী আরজিতে অবিচল থাকার আদেশ জানালো পাইথন লিডার। প্রথমে কিছু অপ্রাসঙ্গিক কথা দিয়ে শুরু করে লোকটা জানালো, পাইথন প্যারাডাইসের বেশ কয়েকটি ক্লাব দখলে নিয়েছে ড্রাগন হান্টার গ্রুপ। তাদের গুপ্তচরেরা ইতিমধ্যে শতাধিক পাইথন গার্ডসকে হত্যা করে ধরাশয়ী করে ফেলেছে অন্যদের। স্লট সবগুলো তাদের হাতে বন্দি। তুষার বস গন্তব্যে না থাকায় গার্ডসরা সেভাবে লিড পায়নি, ফলস্বরূপ এই অবনতি। কথা বলার সময় তীব্র শঙ্কায় কণ্ঠনালী তীর করে কাঁপছিল। এই বুঝি রুথলেস মাফিয়া পথের নৃশংসতার শিকার হতে হয়? ক্লাবের খবরাখবর সাধারণত তুষারই হস্তান্তর করে এরিসকে। গার্ডসরা অনিবার্য কারণ ব্যতীত সম্মুখীন হয় না মাফিয়া বসের। যেন নিষিদ্ধ দুনিয়ার বিধ্বংসী জানোয়ারটার ভয়ে অহর্নিশ জর্জরিত সকলে। কিন্তু এখন তো তুষার নেই। ক্লাবে ঘটে যাওয়া একের পর এক অতর্কিত হামলার কথা জানানোটা জরুরি। তাই তো এই অকুতোভয়ী আগমন। গ্লাসের ওয়াইন ফুরিয়ে এসেছে। এরিস এগুলো ওয়াইন সাজানো বিস্তার তাকের দিকে। সময় নিয়ে দেখতে লাগলো প্রতিটা বোতল। সবগুলোর মধ্যে নান্দনিক কারুকার্য শোভিত একটা ছোট মতো জার তুলে এনে ছিপি তুলে চুমুক দিল তাতে। সেই তখন থেকে মাফিয়া বসের কাণ্ড কারখানাগুলো কুণ্ঠিত নজরে পরখ করছে আগন্তুক। এত বড় একটা দুর্ধর্ষ খবর শোনানোর পরেও কিভাবে এতটা স্বাভাবিক রয়েছে বস, আপাতত সেটাই ভাবনার বিষয়। ইয়াক, ভেরি ব্যাড টেস্ট। অকস্মাৎ কিছু একটা ভাঙার ঝনঝন আওয়াজে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো গাটা। মার্বেল পাথরে খচিত তকতকে মেঝের উপর ইসাবেলা স্লেইভিস্কির চূর্ণ বিচূর্ণ ঝাঁটটা পড়ে থাকতে দেখে হকচকালো সে। এটা পৃথিবীর সবচেয়ে দামি ওয়াইনগুলোর একটি। দাম আনুমানিক 40 কোটি। এমন একটা ব্যয়বহুল জিনিসকে এভাবে পায়ের কাছে গড়াগড়ি করতে দেখে মাফিয়া বসের রাগের পারদ কিঞ্চিত হলেও অনুমান করতে পারল গাটটা। টেরিটরি সুরক্ষার অপারগতায় ভরকালো সে, মাত্রাতিরিক্ত ভীতিগ্রস্ততায় ওষ্ঠাগত প্রাণ। তাও কম্পিত স্বরে লিডারকে মানানোর প্রচেষ্টা অব্যাহত রেখে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি লিড দিচ্ছি সকলকে। আজ রাতেই ক্লাব বেদখল করে ছাড়বো আমরা। লিভ। চকিত চোখ তুলল রুশো লোকটা। নদীর মতো শীতল অথচ প্রকার কণ্ঠে ফের একই শব্দ অরল মাফিয়া বস, লিভ। উপায় অন্তর না পেয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল লোকটা। তড়িঘড়ি করে কুর্নিশ জানিয়ে কক্ষের বাইরে পা বাড়ালো সবেগে। তৎক্ষণাৎ গগন বিদারী গুলির আওয়াজে প্রকম্পিত হলো সমগ্র মাফিয়া পেন্ট হাউস। বারুদের গন্ধে ভরে উঠল চারিপাশ। বক্ষ ভেদ করা বুলেটের আঘাতে শ্বাস রুদ্ধ হলো আগন্তুকের।
ফিনকি দিয়ে বেরোনো তাজা রক্তের প্রবল স্রোতে সিক্ত হয়ে অফিস কক্ষের দরজায় আচানক মুখ থুবড়ে পড়ল সে। পাইথন লিডারের ক্রোধের কবলে অবশেষে ধরফরিয়ে কাটার প্রাণ উপে গেল। সেদিকে বাজ পাখির নজরে দৃষ্টিপাত করে পেছনের আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে রিভলভারের সাহায্যে খানিক কপাল চুলকে বিরক্তির স্বরে বিড়বিড়ালো মাফিয়া বস। সেকেন্ড চান্স মাই ফুট। এরিস খানিকক্ষণ স্তম্ভিত হয়ে বসে একটা হিসেব কষল। অতঃপর কানে এয়ারপড গুঁজে কাউকে ফোন লাগিয়ে রুক্ষস্বরে আদেশ করল, ব্লাড ডায়মন্ড মিশনের টিম রেডি করো রাইট নাও। আসল কালপ্রিটটা পেয়ে গেছি। রাতের আধারে মিলিয়ে যাওয়ার আগেই ব্লাড ডায়মন্ড আমার চাই চাই চাই। রাতের শেষ আধারে আচ্ছাদিত ধরণী, পশ্চিম আকাশে সুন্দর আলোক শিখায় ভুবন ভোলাচ্ছে শুক্লপক্ষের বিষণ্ণ চাঁদ। বরফের দেশে চাঁদের আবহে অপার্থিব চারিপাশ। বিস্তৃত জংলা প্রকৃতিতে ঘিরে আছে রহস্যের ইন্দ্রজাল। নেকড়েদের হাউলিং কমে এসেছে খানিক। সমগ্র রাত জুড়ে জঙ্গল পাহারায় ন্যস্ত থেকে শেষ রাতে নেতিয়ে পড়েছে নিশাচরগুলো। জঙ্গলের রাত জাগা দানবগুলোর আগ্রাসন যখন হামেশাই ফুরিয়ে আসে, তখনই ঘুটঘুটে তমসার বুক চিরে শিকারের তাড়নায় বেরিয়ে আসে মানুষরূপী অশরীরী দল। একের পর এক বিলাসবহুল রোলস রয়েসের বহুর বেরোতে শুরু করে পাইথন টেরিটরির হিডেন গেটের এক্সিট ধরে। গাড়িতে উপস্থিত প্রতিটি মূর্তিমান মানবের পা থেকে মাথা অবধি অমানিসার ন্যায় কুচকুচে কালো দ্বারা আবৃত। মাথার হেলমেট থেকে শুরু করে হাতের স্নাইপার সব কিছুতে রাশিয়ান অক্ষর খচিত পাইথন সিলমোহর। কালো রঙে আচ্ছাদিত প্রতিটি মানবের নেত্রপুটে জমে আছে প্রগাঢ় শূন্যতা। নির্জীব যান্ত্রিক তাদের অভিব্যক্তি যেন যুদ্ধ, বিগ্রহ, হানাহানি আর সর্বোপরি ব্লাডি বিস্টার হুকুম পালন ব্যতীত তারা পৃথিবীতে সবকিছুই মূল্যহীন তাদের নিকট। শুনশান নিরিবিলি রাতে টম অ্যান্ড জেরি এপিসোড দেখতে দেখতে ঘর কাঁপিয়ে হাসছে আর এক নিশা। হলরুমের বিশাল পর্দায় টম অ্যান্ড জেরির হাস্যরসিক দ্বন্দ্ব চলমান। ম্যানশনে কর্মরত স্টাফগুলো পরিশ্রান্ত হয়ে নীরবে ঝিমাচ্ছে। দিনরাত একটানা কার্যরত থেকে বড্ড ক্লান্ত স্টাফরা। ঘুমের ভারে টলমল করছে মস্তিষ্ক, অথচ তাদের প্রিন্সের চোখে ঘুম তো দূরের কথা, এইটুকু ক্লান্তি অবধি নেই। তার উপর কিছুক্ষণ পরপরই গগন কাঁপানো হাসির আওয়াজ। বৃতৃষ্ণায় চিরবির করছে সকলে। তাতে অবশ্য বিন্দু পরিমাণ হেলদোল নেই টমেটো প্রিন্স খ্যাত অ্যালেক্সের মাঝে। পরনে ঢিলে ঢালা শর্টস আর হাফ স্লিভ টি শার্ট ছড়িয়ে কাউচের উপর বেমালুম আতশোয়া হয়ে পপকর্ন চিবোচ্ছে সে। এর মাঝেই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। দেওয়াল জোড়া মনিটরের পর্দায় যে মুহূর্তে টম জেরিকে এক থাবায় কুপকাত করলো, ঠিক তখনই কোথা থেকে যেন বিদ্যুৎ বেগে ছুটে এসে অতর্কিতে টমেটো প্রিন্সের বক্ষস্থলে থাবা বসায় রগরগে এক হিংস্র দানব। চোখের পলকে পপকর্নগুলো ছিটকে পড়ে সমগ্র মেঝেতে। সেই সাথে ধরাশায়ী হয়ে মুখ থুবড়ে পড়ে অ্যালেক্স। অতর্কিত আক্রমণের তোড়ে সমস্ত শরীর ব্যথায় টনটন করে ওঠে। সামনের পাটির দাঁত থেকে গলগল করে বেরিয়ে আসে তরতাজা রক্তপান। নিজেকে সামলে কোনো মতে ঘাড় বাঁকিয়ে পেছনে ঘোরে অ্যালেক্স। পিয়ার্স করা শূন্য চোখ দুটো দেখে মুহূর্তেই রুহ ঝলাত করে ওঠে। অজানা আশঙ্কায় কুকড়ে গিয়ে আড়ালে কয়েক দফা শুষ্ক ঢোক গিলল সে। অতঃপর আড়ষ্ট স্বরে বলে উঠল, রেখা তুমি? জবাব দিল না ইরিশ। বুকের কাছে টি শার্টটা জোর হাসতে খামছে ধরে ফের ঝপাত করে টেনে তুলল অ্যালেক্সকে। বলবান হাতের সবগুলো আঙুলের ছাপ গলায় প্রয়োগ করে হুঙ্কার ছেড়ে বলল, ব্লাড ডায়মন্ড কোথায় অ্যালেক্স? গলা কাটা মুরগির মতো ছটফট করে ওঠে অ্যালেক্স। কণ্ঠনালীর মোলায়েম হাড়গুলো চিরচির করে ভেঙে বেরিয়ে আসতে চাইছে যেন। শ্বাস প্রশ্বাসের গতিরোধ হয়েছে অনেকক্ষণ। ফলস্বরূপ ভাসমান চোখ দুটো ধারণ করেছে টকটকে রক্তিমা ভাব।
ওদিকে স্বয়ং টমেটো প্রিন্সের এহেনও মরি মরি হাল দেখে সশস্ত্রে ছুটে আসে ম্যানশনের একদল সুরক্ষাকর্মী। তবে পাইথন লিডারের ছায়া অবধি পৌঁছানোর আগেই তাদের গতিরোধ করলো কালো পোশাকধারী অন্য দল। আপাতত দু দলের গার্ডসরা তাদের লিডারের প্রতিরক্ষায় ব্যতিব্যস্ত। অন্যদিকে দীর্ঘশ্বাস রোধের ফলে চোখের মনি উল্টে বেরিয়ে আসে অ্যালেক্সের। সেই রক্তাক্ত মুখাবয়ব লক্ষ্য করে হাতির পাথর কিঞ্চিত ঢিলে করল এরিস। প্রধানিত গোকরার ন্যায় বরফ শীতল কণ্ঠে হিসিয়ে নতুন উদ্যমে জিজ্ঞেস করল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।